সবাইকে স্বাগত হজ বড়ল ব্যক্তিগণ চ্যানেলে। আজকের বিষয় হলো দেবিকা রানী। বিংশ শতাব্দীর 30-এর দশক হতে 40-এর দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন দেবিকা রানী। ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান স্ক্রিন খ্যাত অভিনেত্রী ছিলেন। দেবিকা রানীর জন্ম ও প্রারম্ভিক জীবন। দেবিকা রানীর পৈতৃক নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিপুরে। পিতা তৎকালীন মাদ্রাজের প্রথম ভারতীয় সার্জেন্ট জেনারেল কর্নেল M.N. চৌধুরী। তার জন্ম পিতার কর্মক্ষেত্র মাদ্রাজ প্রেসিডেন্সির বিশাখাপত্তনমে। দেবিকা রানীর বাল্যকাল কাটে যুক্তরাজ্যে। লন্ডনের সাউথ হ্যামলেট স্কুলের বোর্ডিংয়ে থেকে তিনি পড়াশোনা করতেন। 1928 সালে তার সঙ্গে ভারতীয় চলচ্চিত্র প্রযোজক হিমাংশু রায় পরিচয় ঘটে, যিনি তাকে তার প্রযোজনা দলে সামিল হতে অনুরোধ করেছিলেন। 1929 খ্রিস্টাব্দে দেবিকা হিমাংশু রায় প্রযোজিত প্রপঞ্চ পাস চলচ্চিত্রের পোশাক ডিজাইন এবং শিল্প নির্দেশনার কাজ করেন। 1929 সালে তারা বিবাহ করে জার্মানি যান। সেখানে বার্লিনের UFA স্টুডিওজে দেবিকা রানী চলচ্চিত্র নির্মাণে বিভিন্ন বিষয়ে শেখেন। এরপর হিমাংশু রায় 1933 সালে তাকে কর্ম চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ করে দেন এবং তার অভিনয় সাফল্যও পায়। 1934 সালে দেশে ফিরে হিমাংশু রায় বোম্বে টকিজ নামে স্টুডিও প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী 5-6 বছর কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করেন। দেবিকা রানী এই ছায়াছবিগুলোতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। 1940 খ্রিস্টাব্দে হিমাংশু রায় মৃত্যুর পর দেবিকা রানী স্টুডিওর কর্তৃত্ব নিজে হাতে নেন এবং অশোক কুমার ও শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে তিনি বিভিন্ন চলচ্চিত্র প্রযোজনা করতে লাগেন। এই চলচ্চিত্রগুলি বাণিজ্যিক সাফল্য লাভ না করে দেবিকা চলচ্চিত্র শিল্প থেকে সরে আসেন। 1945 খ্রিস্টাব্দে তিনি সেতস্লাভ রোয়েরিক নামক এক রুশ চিত্রকরকে বিবাহ করেন এবং বাঙ্গালোর শহরে একটি প্রসাদপম বাড়িতে শেষ জীবন অতিবাহিত করেন। দেবিকা রানীর পরিবার। দেবিকা রানী 1908 খ্রিস্টাব্দে 30 মার্চ ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির ওয়ালটেয়ার নামক স্থানে এক অত্যন্ত সমৃদ্ধিশালী ও শিক্ষিত বাঙালি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামহ রাজশাহী জেলার পাবনার জমিদার ছিলেন। দেবিকার পিতা কর্নেল মর্মথনাথ চৌধুরী ছিলেন মাদ্রাজ প্রেসিডেন্সির প্রথম ভারতীয় সার্জেন্ট জেনারেল। তার 3 পিতৃব্য আশুতোষ চৌধুরী ছিলেন কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি, যোগেশচন্দ্র চৌধুরী ছিলেন কলকাতা শহরের বিশিষ্ট আইনজীবী এবং প্রমথ চৌধুরী ছিলেন একজন বিখ্যাত বাঙালি লেখক। দেবিকা রানী নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় ছিলেন। দেবিকা রানীর মা লীলা চৌধুরীর মাতামহী সৌদামণি দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দিদি। দেবিকা রানী চৌধুরীর প্রথম জীবন। 9 বছর বয়সে দেবিকা তার ভাইকে ইংল্যান্ডের বোর্ডিং স্কুলে পাঠানো হয়। তাদের পিতা ইংরেজি পাবলিক স্কুলে শিক্ষালাভ করে তৎকালীন ঔপনিবেশিক যুগে উন্নতি লাভ করেছিলেন, তাই তিনি তার সন্তানদের যতটা সম্ভব ইউরোপীয় হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সেই কারণে দেবিকার শৈশবে বেশিরভাগ ইংল্যান্ডে অতিবাহিত হয় এবং সেই সময় তার পিতামাতার সঙ্গে কিন্তু সামান্যই যোগাযোগ ছিল। দেবিকা 1920 দশকের শুরুতে তার স্কুল জীবন শেষ হলে ভারতে তার পিতামাতার নিকট ফিরে আসার সময় উপস্থিত হয়, কিন্তু এই প্রত্যাবর্তনকে যতটা সম্ভব বিলম্ব করতে তিনি চেয়েছিলেন। তিনি লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট এ রয়্যাল একাডেমি অব মিউজিক নামক সুইটি প্রতিষ্ঠানে অভিনয় ও সঙ্গীত শিক্ষার উদ্দেশ্যে ভর্তি হয়েছিলেন। তার পরিবারের জন্য অর্থের কোনো কিন্তু সমস্যা ছিল না, তাই এই শিক্ষাক্রম শেষে তিনি বস্ত্র নকশার শিক্ষার জন্য ভর্তি হন এবং এলিজাবেথ আর্ডেনের নিকট শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। এরপর তিনি থিয়েটার সেট এবং পোশাক ডিজাইনার হিসেবে কাজ করার পরিকল্পনা করলেও তা কিন্তু তার ফলপ্রসূ হয়নি। হিমাংশু রায়ের সাথে দেবিকা রানীর বিবাহ হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। 20 বছর বয়সী দেবিকার সঙ্গে তার যে 16 বছরের পরে হিমাংশু রায়ের সাক্ষাৎ ঘটে। একজন ভারতীয় আইনজীবী হিসেবে জীবন শুরু করলেও হিমাংশু কিন্তু চলচ্চিত্র নির্মাণকে পেশা হিসেবেই বেছে নিয়েছিলেন। এই সময় হিমাংশু লন্ডন শহরে তার প্রপঞ্চ পাস চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন। দেবিকার দক্ষতায় মুগ্ধ হয়ে হিমাংশু তাকে চলচ্চিত্রের প্রযোজনা দলে আমন্ত্রণ জানান। দেবিকায় অনুরোধ রাখেন এবং পোশাক ডিজাইন এবং শিল্প নির্দেশনার কাজে সহায়তা করার জন্য হিমাংশুর সাথে ভারতের উদ্দেশ্যে তিনি রওনা দেন। চলচ্চিত্র নির্মাণের পরে তারা জার্মানি যান। সেখানে দেবিকা ফ্রিস্ট ল্যাং প্রমুখ জার্মান চলচ্চিত্র শিল্পীদের নিকট চলচ্চিত্র নির্মাণ সম্বন্ধেও শিক্ষা লাভ করেন। তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেবিকা বার্লিনের UFA স্টুডিও চলচ্চিত্র নির্মাণের শিক্ষাক্রমে অভিনয়ের শিক্ষাও তিনি লাভ করেন। 1929 খ্রিস্টাব্দে প্রপঞ্চ পাস মুক্তিলাভের পর দেবিকা রানী হিমাংশু রায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সময় তারা দুজন একসঙ্গে অভিনয় করতেন, যার জন্য তারা সুইজারল্যান্ড ও স্ক্যান্ডিনেভীয় দেশগুলিতে বহু সম্মান ও পুরস্কার লাভ করেছিলেন।
এই সময় দেবিকা অস্ট্রীয় নাট্য পরিচালক ম্যাক্স রাইনহার্টের নিকটেও প্রশিক্ষণ লাভ করেন। দেবিকা এবং হিমাংশু 1933 সালে জার্মানি থেকে ভারতে চলে আসেন এবং হিমাংশু কর্ম নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এটি ছিল তার প্রথম সবাক চলচ্চিত্র এবং তার আগের চলচ্চিত্রগুলির মতো এই চলচ্চিত্রটি ভারত ও জার্মানি এবং যুক্তরাজ্যের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রযোজিত হয়। এই চলচ্চিত্রে হিমাংশু মুখ্য ভূমিকায় অভিনয় করেন। তিনি দেবিকাকে চলচ্চিত্রের মুখ্য নারী চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেন। কর্ম একজন ভারতীয় দ্বারা নির্মিত প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র এবং প্রথম দিকে চুম্বন দৃশ্য সম্বলিত ভারতীয় চলচ্চিত্রের একটি। এই চলচ্চিত্রে হিমাংশু এবং দেবিকার চুম্বন প্রায় 4 মিনিট ধরে দৃশ্যায়িত করা হয় এবং 2014 সালের হিসাব মতো দীর্ঘ 80 বছর পরই ভারতীয় চলচ্চিত্রের দীর্ঘতম চুম্বন দৃশ্যের রেকর্ড এই চলচ্চিত্রের কুক্ষিগত। দেবিকা রানী এই চলচ্চিত্রে হিন্দি ইংরেজিতে একটি দোভাষী গানও গেয়েছেন, যা বলিউডের প্রথম ইংরেজি গান হিসেবে মনে করা হয়। হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিত চলচ্চিত্রটি 1933 সালের মে মাসে লন্ডনে প্রথম দেখানো হয়। উইন্ডসর এর রয়্যাল পরিবারের জন্য একটি বিশেষ পরিবেশনার পাশাপাশি এই ছবিটি সমগ্র ইউরোপে সমাদিত হয়। লন্ডনের সংবাদ মাধ্যম দেবিকার অভিনয়ের প্রশংসা করে তিনি আন্তর্জাতিক খ্যাতিও লাভ করেন। তার ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সমালোচক দেবিকা রানীর সৌন্দর্য কমনের উল্লেখ করে তাকে প্রথম শ্রেণীর উদীয়মান তারকা আখ্যা দেন। 1933 সালে বিবিসি ব্রিটেনে তাদের প্রথম টেলিভিশনের সম্প্রচারে অভিনয় করার জন্য দেবিকাকে আমন্ত্রণ জানায়। তিনি ভারতে বিবিসির শর্ট ওয়েভ রেডিও সম্প্রচারও উদ্বোধন করেন। ইংল্যান্ডের সাফল্যের সাথে 1934 সালে ভারতের নাগিন কি রাগিনী নামে একটি হিন্দিতে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ভারতীয় দর্শকদের আকৃষ্ট করতে কিন্তু পারেননি। যাই হোক, এটি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে যে পরবর্তীতে তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রধান নায়িকার আসনে বসায়। 1934 খ্রিস্টাব্দে দেবিকা রানী ও হিমাংশুরা ভারতে ফিরে আসেন। হিমাংশু পরিচালক ফ্রাঞ্জ ওস্টেন ও বাঙালি নাট্যকার নিরঞ্জন পালের সঙ্গে মিলিতভাবে বোম্বে টকিজ নামে একটি চলচ্চিত্র স্টুডিও নির্মাণ করেন। বোম্বে টকিজ যখন শুরু হয় তখন এটি ভারতের সবচেয়ে উন্নত স্টুডিও হিসেবে পরিগণিত হয়। এই স্টুডিও থেকে অশোক কুমার, দিলীপ কুমার, রাজ কাপুর, মধুবালা, লীলা চিটনিস, মমতাজের মতো বিখ্যাত অভিনেতাদের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়। 1935 খ্রিস্টাব্দে স্টুডিও থেকে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র জওয়ানি কি হাতে দেবিকা রানী ও নজিম উল হাসান অভিনয় করেন। বোম্বে টকিজের পরবর্তী চলচ্চিত্র জীবন নায়ার অভিনয়ের সময় দেবিকা রানীর সঙ্গে সহ অভিনেতা নজম উল হাসানের পুনর্গঠিত সম্পর্ক তৈরি হয় এবং তারা দুজনেই কিন্তু পালিয়ে যান। এই ঘটনায় বিধ্বস্ত হিমাংশু চলচ্চিত্রটি নির্মাণ মাঝপথেই বন্ধ করতে বাধ্য হন এবং এতে স্টুডিও ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতিরও সম্মুখীন হয়। স্টুডিওর সহকারী শব্দ প্রকৌশলী শশধর মুখোপাধ্যায় দেবিকা রানীর সঙ্গে যোগাযোগ করে তাকে তার স্বামী হিমাংশুর কাছে ফিরিয়ে আনেন, কিন্তু এরপর দেবিকা রানীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক কিন্তু আর স্বাভাবিক হয়নি। দেবিকা চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে পৃথকভাবে অর্থের দাবি জানান, যা হিমাংশু মেনে নেন। নতুন করে অভিনয় করালেও বেশি অর্থ খরচ হবে, যেন হিমাংশু নায়কের চরিত্রে নজমুল হাসানের পরিবর্তে শশধর মুখোপাধ্যায়ের শ্যালক অশোক কুমারকে সুযোগ করে দেন। নজমুল হাসান স্টুডিও থেকে বরখাস্ত করা হয়। অন্য কোনো স্টুডিও তাকে অভিনয়ের সুযোগ না দেয় নজমুল হাসানের কর্মজীবন সম্পূর্ণ শেষ হয়ে যায়। বোম্বে টকিজ স্টুডিও পরবর্তী অচ্ছুত কন্যা নামক চলচ্চিত্র দেবিকা রানী অশোক কুমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন। একজন অচ্ছুত মহিলার ভূমিকা দেবিকার সঙ্গে ব্রাহ্মণ এবং অশোকের প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্র ভারতের জাতপাতের প্রথম সরাসরি বিদ্যুতের সম্মুখীন করে যুদ্ধ ধনী পরিবারে বড় হয়ে ওঠা দেবিকা রানীর পক্ষে একজন অচ্ছুত মহিলা চরিত্রে অভিনয় করা কিন্তু মানানসই ছিল না। তার অশোক কুমারের সঙ্গে তার জুটি এত জনপ্রিয় যে তারা একসঙ্গে 10টি চলচ্চিত্রের মুখ্য ভূমিকা অভিনয় করেন। 1937 খ্রিস্টাব্দে জীবন প্রভাত নামক চলচ্চিত্রের দেবিকা রানী একজন ব্রাহ্মণ মহিলা ভূমিকায় অভিনয় করেন। বিপরীতে অশোক কুমার ছিলেন একজন অচ্ছুতের ভূমিকা অভিনয় করেন। 1937 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ও রোমিও অ্যান্ড জুলিয়েটের উপর ভিত্তি করে নির্মিত ইজ্জত নামক চলচ্চিত্রটি মারাঠা দুইটি শত্রু গোষ্ঠীর দুই নারী পুরুষের প্রেম কাহিনী উপজীব্য করে নির্মিত হয়। দেবিকা রানী বৈধব্য অবসর 1940 খ্রিস্টাব্দে হিমাংশু রায় মৃত্যুবরণ করলে দেবিকা রানী ও শশধর মুখোপাধ্যায় স্টুডিওর দায়িত্ব গ্রহণ করেন। 1941 খ্রিস্টাব্দে দেবিকা অঞ্জন নামক একটি চলচ্চিত্রে প্রযোজনা করেন। অশোক কুমারের বিপরীতে অভিনয় করেন। পরবর্তী বছরগুলোতে তিনি বসন্ত কিসমত নামক দুটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রও প্রযোজনা করেন। ব্রিটিশ বিরোধী বার্তা থাকায় কিসমত তৎকালীন ব্রিটিশ ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 1943 খ্রিস্টাব্দে দেবিকা হামারি রাত চলচ্চিত্রে শেষবারের মতন অভিনয় করে। 1944 খ্রিস্টাব্দে তার প্রযোজিত জোয়ার ভাটা নামক চলচ্চিত্রটি নবাগত দিলীপ কুমারকে সুযোগ করে দেন। এই সময় স্টুডিও অভ্যন্তরীণ রাজনীতির কারণে অশোক কুমার ও শশধর মুখোপাধ্যায় বোম্বে টকিজ স্টুডিও থেকে সরে এসে ফিল্মস্টার নামক একটি নতুন স্টুডিও তৈরি করেন। এরপর দেবিকা চলচ্চিত্র জগৎ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। শেষ জীবনে চলচ্চিত্র জগৎ থেকে অবসর নেওয়ার পর দেবিকা 1945 খ্রিস্টাব্দে রুশ চিত্রশিল্পী সেতোস্লাভ
রোয়েরিককে বিবাহ করেন। বিবাহের পর তারা মানালি শহরে বসবাস শুরু করেন। এই সময় দেবিকা বর্ণপ্রাণ নিয়ে কয়েকটি তথ্যচিত্রও নির্মাণ করেন। মানালি শহরে কয়েক বছর বসবাসের পর তারা ব্যাঙ্গালোর শহরে বসবাস শুরু করেন, যেখানে শহরের প্রান্তে তারা 450 একর মাপের একটি বাড়ি বানিয়ে বাকি জীবন অতিবাহিত করেন। 1994 খ্রিস্টাব্দে 9 মার্চ শ্বাসনালী সংক্রমণের ফলে এই শহরেই দেবিকার মৃত্যু ঘটে। রাষ্ট্রীয় মর্যাদায় তার মৃতদেহ সৎকার করা হয়।